আপনাকে আমি বলতে মেয়রের চাই অফিস। সকাল থেকে কিন্তু ৫টা কিন্তু পর্যন্ত আপনার সিটি সকাল থেকে কর্পোরেশনে হ্যাঁ, আপনার দলীয় লোকজনের উপস্থিতি চোখে এটা পড়ার মতো। না আমি আপনাকে বলি আপনি সকাল থেকে আমি ইন জেনারেল যদি আপনাকে বলি আপনার এপিএস টেপিএস যা আছে সবকিছু মিলায় আপনি আরেকবার একটু মানে একটু চিন্তা করে দেখেন যে কি করছে না করছে আর একটু সজাগ থাকা। হ্যাঁ, ঠিক কারণ আছে। আমরা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যাডভাইস। আমি সকাল থেকে ৫টা পর্যন্ত মেয়রকে আমরা সফল দেখতে চাই। নেতাকর্মীদের কিন্তু আমি কখনো এলাও করি না সকাল থেকে বিকাল পর্যন্ত, যেহেতু আমাদের এটা অফিস টাইম, কিন্তু আমি প্রায় ৯টা পর্যন্ত অফিস করি। তারপরেও অনেক সময় ১০টা ১১টার দিকেও আমি অফিস থেকে যাই। আর আপনি জানেন আমি বিশেষ করে একটু বাইরে বেশি থাকি। আমি কোথায় রাস্তাঘাট নষ্ট আছে কিনা, কোথাও ময়লা আছে কিনা, কোথাও পরিচ্ছন্ন কর্মী কাজ করছে কিনা, এই জন্য ম্যাক্সিমাম টাইম সকাল থেকে আমি একটু বাইরে বাইরে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে থাকি, রোড ঘাট দেখি। ইভেন গভীর রাতেও আমি অনেক জায়গায় ভিজিট করি যে আমাদের যেহেতু রাতে ময়লাগুলো আমরা পরিষ্কার করি ঠিক মতো করছি কিনা। কারণ আগে দিনে ছিল, এখন পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা রাতে নিয়ে গিয়েছি এবং তাতে করে আমরা কিছু ভালো রেজাল্টও পেয়েছি। তো ওই কাজগুলো তারা করছে কিনা আমি যেহেতু ভিজিট করি সবসময়, ইভেন আমার আপনি হয়তো বা জানেন যে আমার বাসায় যেতে যেতে ২টা বেজে যায় অনেক সময়। তো এবং সকাল ১০টা থেকে আবার কাজ করতে হয়, সো রেস্টিং টাইম আমরা খুব কম পাই। আমি কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ দোয়া করবেন যাতে জি। করে আমি সুস্থ সাদত থাকি ভাই, এবং সাদত ভাই আপনার ব্যাপারে ধরেন গত ৮ মাসে আমার কাছে যে তথ্যগুলো আসে আপনি তো জানেন এখন আসলে যুগটা এখন অনেকটা সিটিজেন জার্নালিজমে। মানে আপনি জানেনও না যে কে কোনটার ছবি তুলছে বা কোনটা রেকর্ড করছে বা কে কোনটা নোট করে রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছে। এবং আমরা চেষ্টা করছি মানে বিপ্লব পরবর্তী বাংলাদেশটা যেন একটা সিস্টেম যেন পরিবর্তন হয়। আমরা কিন্তু সরকারের পরিবর্তন না বা মেয়র পরিবর্তন না, সিস্টেম পরিবর্তনের জন্য চেষ্টা করছি। তো সেই জায়গাটায় গত ৮ মাসে কিন্তু আপনার বিরুদ্ধে তেমন কোনো দুর্নীতির কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। কিছু কানাঘুষা আওয়ামী লীগ করার চেষ্টা করে, সেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য না। আমি আশা করি যে আপনি এই ধারাটা অব্যাহত রাখবেন। পাশাপাশি আওয়ামী লীগ আমলের যারা সুবিধাভোগী, যাদেরকে নিয়ে মিনিমাম কোনো প্রশ্ন আছে, তাদেরকে আপনি আপনার কাছে ভিড়তে দেবেন না। কারণ তারা আপনাকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করবে। আপনার শেষ মন্তব্যটা শুনতে চাই। না, এটাই আমি ধন্যবাদ আপনার অ্যাডভাইসের জন্য। আমি মনে করি যে যেকোনো সময় আপনারা অ্যাডভাইস করবেন। আমার সবসময় আমি মনে করি যে চট্টগ্রাম শহরটাকে সুন্দর করার জন্য আমি আপনাদের সবাইকে নিয়ে করতে চাই। কারণ এই শহরটা আমার একার শহর নয়। আমি বারবার এই বক্তব্যটা বলছি এজন্য যে আমাদের সবাইকে মিলে এই শহরটাকে সুন্দর করতে হবে। কারণ এই শহরে কিন্তু আমাদের বাস করতে হবে। কারণ এই শহরটা আমাদের সবার শহর। তাহলে কিন্তু আমাদের শহরের প্রতি একটা ভালোবাসা আসবে। শহরের প্রতি একটা প্রেম জন্মাবে। আমরা ময়লাটা যত্রতত্র না ফেলে আমরা ডাস্টবিনে ফেলবো। কারণ আসলে আমাদের মূল জায়গা যেটা, আমরা যতই টাকা খরচ করি না কেন, আমরা যদি প্লাস্টিক, পলিথিন, ককশিট যেগুলো পানিতে পচনশীল নয়, সেগুলো যদি আমরা খাল খনন করার পরও, নালা পরিষ্কার করার পরও, কোটি কোটি টাকা খরচ করার পর যদি আমরা ফেলতে থাকি, আমাদের মধ্যে যদি এই গণসচেতনতা না আসে, তাহলে পরে আলটিমেটলি গিয়ে এই শহরটাকে আমরাই নষ্ট করে ফেলবো। কাজে এই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এতে করে জলাবদ্ধতা কমবে, পাশাপাশি আজকে যে চিকুনগুনিয়া, ডেঙ্গুর যে সমস্যা, সেটা শুধুমাত্র সেখানে কোনো কন্টেইনার যদি থাকে, ডাবের খোসা যদি থাকে, জি, জি, কোনো জি। প্লাস্টিক কন্টেইনার থেকে সেখানে পানি জন্মে, স্বচ্ছ পানি জন্মে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া হচ্ছে এবং আজকে জিকা ভাইরাসও হচ্ছে সেখানে। তো হুম, আমি হুম। মনে করি এগুলি থেকে আমরা পরিত্রাণ পাবো। কাজে আমরা মনে করি শহরের প্রতি আমাদেরকে দরদ জন্মাতে হবে, ভালোবাসা জন্মাতে হবে, আমাদের গণসচেতনতা বৃদ্ধি করতে হবে, আমাদের শহরকে পরিষ্কার রাখতে হবে এবং এই দায়িত্ব আমাদের স্যার, সবার। আমি মনে করি সাদত ভাই সরকারি যে বরাদ্দগুলো আসে মন্ত্রণালয়ের থেকে সিটি কর্পোরেশনের জন্য তার যদি ধরেন মানে 50% 60% তো যদি প্রপারলি কাজ করা যায় মানে চট্টগ্রামের চেহারা পাল্টায় যাবে আর কি। আসলে এখানে আপনাকে এই হাসিনা কথাটা যখন জি, বলছেন, তাহলে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে হচ্ছে যে বরাদ্দ আপনার এই যে একটা আমি নালা পরিষ্কার করার জন্য ওনাদের কাছ থেকে আমি কিছু ইনস্ট্রুমেন্ট চাইছিলাম। আমি বলেছি যে আমার যে ময়লা পরিষ্কার করার জন্য যে ১৫-২০ বছর মেশিনগুলো হয়ে গেছে এবং মেশিনগুলো যখন এক্সকাভেটর গুলো যখন ময়লাগুলো পরিষ্কার করতে যায় এবং সেগুলো রাখতে যায় অলমোস্ট নষ্ট হয়ে যায়, তাই এগুলি ঠিক করতে আপনি জানেন যে অনেক দামি মেশিন, এগুলো ঠিক করতে প্রায় ১০-১৫ লাখ টাকা আরো বেশি লাগে। তো আমি বলেছিলাম যে ৪০০ কোটি টাকার একটা প্রজেক্ট সেখানে আছে, সেটা দেওয়ার জন্য আমি মিনুস সাহেবকে বলেছি, প্রধান উপদেষ্টাকে, এবং অ্যাডভাইজার সাহেবকে বলেছি। কিন্তু এখনো পর্যন্ত সেটা আলোর মুখ দেখেনি। আমি কিন্তু বারবার সেটা বলছি এবং আমি এখন এই জন্য রেভিনিউ জেনারেট করছি। আপনি জানেন যে ইনশাআল্লাহ গত এই ৮ মাসে আমি জি। প্রায় গত বছরের তুলনায় আরো ১৫০ কোটি টাকা রেভিনিউ জেনারেট করতে পেরেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর থেকে এতদিন যেটা মাত্র
এই আপনার 32 কোটি টাকা 35 কোটি টাকা পেত, সেটা আমি 162 কোটি টাকা, আপনি জানেন দিস দ্য ফার্স্ট টাইম যে আমি তাদের সাথে কথা বলে বন্দর থেকে আমাদের যে হিস্সা, যেটা 1% যে হিস্সা আমরা পাওয়ার কথা, যেটা আমাদের ট্যাক্স পাওয়ার কথা, সেটা আমরা বলেছি যে ওটা দিতে হবে। এবং আলটিমেটলি আমার সাথে কথা বলার পরে নৌ পরিবহন উপদেষ্টা, বন্দরের সম্মানিত চেয়ারম্যান, এরা সবাই একমত হয়ে আমাকে এই রেভিনিউটা দিয়েছে। এটা আমাদের যৌক্তিক রেভিনিউ। এই জায়গাগুলোতে আমরা আসলে পাচ্ছিলাম না আগে। তা আমি এইটাই যে কমার্শিয়াল যে হোল্ডিং ট্যাক্স গুলো আছে আমাদের, কমার্শিয়াল যে ট্যাক্স গুলো আমরা এতদিন পাচ্ছিলাম না, এই জায়গায় আমি কনসেন্ট্রেট করছি। কারণ আসলে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে যে পরিমাণ টাকা দেওয়ার কথা ওটা আসলে দেয় না, আপনার জ্ঞাতারটা আমি জানাচ্ছি। তা আমি এখন এই লোকাল আমাদের যে কমার্শিয়াল হোল্ডিং ট্যাক্স গুলোকে আমি ট্রাই করছি এই রেভিনিউ বাড়ানোর জন্য। ওই যত রেভিনিউ আমি বাড়াতে পারবো আমার রেভিনিউটা বাড়বে, এবং সেদিক দিয়ে আমি সচেষ্ট আছি। এবং আশা করি গত বছরের তুলনায় আমার প্রায় 120 থেকে 30 কোটি টাকা আমি এবছর বেশি পেয়েছি আল্লাহর রহমতে। এটা এটা আমি কেন করছি, একটু আগে আমি বলেছি যে আমার প্রায় 6 থেকে 8 কোটি টাকা খরচ আছে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে। আপনারা জানেন যে স্বাস্থ্য শিক্ষা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। আমাদের প্রায় 100টার উপরে শিক্ষা প্রতিষ্ঠান আছে। রিসেন্টলি যে প্রিমিয়ার ইউনিভার্সিটি মহিউদ্দিন চৌধুরীর ছেলে নফেল দখল করে ফেলেছিল, সেটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কাজে ইনশাল্লাহ ধরেন আমাদের এইসব সব মিলিয়ে ধরেন আমি মনে করি এটা মানুষের মৌলিক অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যটা। আমরা যদি ভর্তুকি আমি মনে করি না, এটা আমি মনে করি যে আমাদের মানুষের জন্য এটা একটা আমি অ্যাসেট হিসেবে দিচ্ছি, সম্পদ হিসেবে দিচ্ছি, কারণ এরাই একদিন জাতির ভবিষ্যৎ হিসেবে কাজ করবে। কাজে আমি মনে করি সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা না দিলেও আমি আমার পার্সোনাল আমার এই যে চিন্তা ভাবনা এবং আমার পরিশ্রম দিয়ে আমি যে আমার যে হোল্ডিং ট্যাক্স গুলো আছে আমি সে রেভিনিউ গুলো বাড়াতে চেষ্টা করছি। জি সাদত ভাই, ধরেন আপনার সিটি গভর্নমেন্ট না হলেও যেখানে যেখানে জনগণের জন্য কাজ করতে আপনি সমস্যায় মুখোমুখি হন, সেটি আপনি সাংবাদিকদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেন। লোকাল সাংবাদিক বা বাংলাদেশের স্থানীয় যে জাতীয় পত্রিকা যদি সেগুলো প্রকাশ না করে, প্রকাশ করার জন্য তো আমরা আছি। আপনি আমাকে জানান, আমাদেরকে জানান। আমরা ধরেন আমি চাই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেহেতু ডক্টর ইউনূসের নিজস্ব জেলা, নিজস্ব এলাকা, এবং এই সিটি কর্পোরেশনটা একটা মডেল সিটি কর্পোরেশন হোক। বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন এবং পৌরসভা যেন আপনাদেরকে আদর্শ হিসেবে আরেকটা কথা জানাচ্ছি, আমি আসার পরে সারা বাংলাদেশের যে সিটি কর্পোরেশন গুলো আছে তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর কাজকর্ম, ওয়াটার লগিং, তারপর নাগরিক সুবিধা, সেদিক যারা আমাদের রাজনীতিবিদ আছে, এলাকা ভিত্তিক যারা মহল্লা সর্দার আছে, কিছু পেশাজীবী আছে, তাদের উপর নির্ভর করতে হচ্ছে, এবং কিছু ছাত্র প্রতিনিধি, সবার উপর নির্ভর। আমি ট্রাই করেছি যে ইন জেনারেল সবাইকে ইনভলভ করতে, বিভিন্ন রাজনৈতিক দলকে। এই জন্য আপনি হয়তো দেখেছেন খালকলন কর্মসূচিগুলো আমি বিএনপি, জামাত সহ বৈষম্য বিরোধী যারা ছেলেরা আছে সবাইকে আমি ট্রাই করেছি সবাইকে কাজ দিতে। ইভেন ড্রেইনগুলো যখন আমি পরিষ্কার করেছি 1600 কিলোমিটার, এই যে আজকে জলাবদ্ধতার, সেখানেও বিভিন্ন প্রজেক্টে আমি সবাইকে ইনভলভ করার চেষ্টা করেছি। তো কাজে ওভারঅল ধরেন আমি যেটা বলতে চাচ্ছি না, ওভারঅল আপনার উন্নয়নের কাজগুলো যাদেরকে দিয়ে আমার করার কথা, তারা কিন্তু আমাকে বারবার অসহযোগিতা করছে। এই জায়গায় এখন আমি বাধ্য হয়ে এখন অ্যাকশনে যাচ্ছি। না, আপনাকে অ্যাকশনটা আমরা যেতে চাচ্ছিলাম যে ধরেন আপনার ব্যাপারে আমার তো কোনো মানে বিরাগের তো কিছু নাই, অনুরাগেরও কিছু নাই। আপনি একজন নির্বাচিত মেয়র, এবং আফটার জুলাই আপনি যে দায়িত্বে এসেছেন, আমরা চাই যে সেই দায়িত্বটা আপনি যেন 100% সাকসেসফুলি ডিল করতে পারেন। না, আপনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন অতীতে, আপনার উপর দিয়ে অনেক কিছু গেছে, কিন্তু আপনি এখন যে কারণে আমার অনুষ্ঠানটা করা, আপনি একটা বলয়ের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছেন। যে জসিম, আশিক, আরিফ এরকম একটা গ্রুপের দ্বারা আপনি আবদ্ধ হয়ে যাচ্ছেন। ওরা আপনাকে ঘিরে রাখছে, ঢাকায় গেলে আপনার সাথে যাচ্ছে, যেখানে যাচ্ছেন দে আর দ্য বস, এরকম একটা প্রজেকশন আসছে। সাধারণ অনেকেই বিভ্রান্ত হচ্ছে। সেই জায়গাতে আপনাকে একটু সতর্ক করা। এটা আসলে আমি আপনাকে ক্লিয়ার করছি, এটা আসলে ঠিক না। এটা আসলে, এবং আমি আশা করি যে আপনি এটা কিন্তু ক্লিয়ার করলে আপনি বোধহয় বুঝতে পারবেন যে 2,500 কোটি টাকার যে প্রজেক্টটা আপনি দেখবেন, সেটার পিডি ছিল আনিসুর রহমান, ডিপি ওই প্রজেক্টের ডিপিডি ছিল জসিম, এবং অ্যাসিস্ট্যান্ট পিডি ছিল আশিক। যার কারণে গিয়ে যখন আনিস সাহেব যখন চিফ ইঞ্জিনিয়ার হিসেবে এখানে চলে আসলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কাশিম সাহেবের পরে, তখন ওই মন্ত্রণালয়ের অর্ডার, একটা অর্ডার লাগে আপনার ধরেন পিডি হইতে, তখন তাৎক্ষণিকভাবে যেহেতু পিডি করতে হবে,
মন্ত্রণালয়ের তখন সচিব ছিলেন সম্ভবত নিজামুদ্দিন, আমার যতদূর মনে পড়ছে। তো নিজামুদ্দিন সাহেব যেটা কথা বলার পরে বললো যে ঠিক আছে, আমরা মিনিস্ট্রি থেকে এটা একটু টাইম বিং, একটা সময় লাগবে, এখন যিনি ডিপিডি আছে তাকে আপাতত ভারপ্রাপ্ত হিসাবে কাজ করতে বলেন, আর এপিডি যিনি আছে উনি ডিপিডি হিসাবে কাজ করবে, সো দ্যাট ওইভাবে আশিক চলে গেছে ডিপিডিতে, এবং ডিপিডি যে ছিল ওই যে জসিম, সে চলে গেছে অ্যাক্টিং পেডিতে। এটা কিন্তু মিনিস্ট্রির আসলে এখন আমাদের যে সমস্যা হচ্ছে আপনার আপনার কাছ থেকে আমার এত ব্যাখ্যা লাগবে না, আমি যেটা বলতে চাচ্ছি ওইটা আসলে না দিলে হবে কি, না আমি যেটা বলতে চাচ্ছি না, আমি কারণ এটা কমপ্লিটলি হচ্ছে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে হওয়াতে আমরা সরাসরি কখনো কিছু করতেও পারি না। এটা এলজিআরডি মন্ত্রণালয় থেকে যেহেতু আপনার সব নামগুলো আসে এবং তাদের অনুমতি সাপেক্ষে কিন্তু আমাকে দিতে হয়। এখন যদি আমি সরাসরি দিয়ে দিই তাহলে কিন্তু তখন তারা আবার বলবে আপনি কেন দিলেন আমাদের অনুমতি ছাড়া। তো এখনো আমি যেটা চিন্তা করছি যে আমি ওভারঅল মিনিস্ট্রিতে আবারও কালকে সচিবকে আমি বলেছি যে আমি বলে আপনারা লিখেন যে পিডি আমি চাচ্ছি না, পিডি একটা চেঞ্জ করতে বলেন, কারণ এখানে আমি চাচ্ছি যে একটা নতুন পিডি আসুক, কারণ আমাদের আসলে এখন যেহেতু নেই অন্তত পক্ষে চিফ ইঞ্জিনিয়ার যাতে পিডি হিসেবে কাজ করে, এটাও আমি বলেছি যে জসিমকে সেখান থেকে সরিয়ে দিয়ে। তো জসিমের একটা জিনিস হচ্ছে কি, আমার সময় এখনো পর্যন্ত 1 টাকার এখনো পর্যন্ত টেন্ডার যায়নি, এবং সেটার কিন্তু রিভ্যালুয়েশন টিম এখনো কিন্তু তারা ইভ্যালুয়েশন করে কে টেন্ডার পাবে এখনো নির্ধারণ করতে পারেনি। এবং সেখানে আমি বলে দিয়েছি তারা ইভ্যালুয়েশন করার পরেও 4 জন মিলে, এখানে চিফ ইঞ্জিনিয়ার আছে, প্রধান নির্বাহী কর্মকর্তা আছে, সেখানে পিডি আছে, সেখানে সচিব আছে, তাহলে এই 4 জন ইভ্যালুয়েশন কমিটির পরে এসে আমার কাছে যখন আসবে, আমি কিন্তু সেখানে বলে দিয়েছি যে একটা টেন্ডারও যদি আগের স্বৈরাচারী আমলের কোনো টেন্ডার বাজরা পায় তাহলে কিন্তু সেটা আমি এবার রিটেন্ডার, এটা আমি বলে দিয়েছি। আমি চাই যে একটা স্বচ্ছতা আসুক, যারা কাজ পায়নি, যারা কোয়ালিফাইড এতদিন ধরে যারা বঞ্চিত ছিল তারা যাতে কাজ পায়, এটা আমি চাই। এবং আমি মনে করি এখনো যারা দুর্নীতিবাজ আছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি যে কোনো কিছু পেলে, যে কোনো এভিডেন্স পেলে তাদের বিরুদ্ধে আমি একসাথে যাব। আর জসিম যদি 3-4টা পোস্ট হোল্ড করে তাকে সেগুলো থেকে আমরা সরিয়ে দেবো। আমার কথা হচ্ছে ভাই সিম্পল, সাদাত ভাই, আপনি আপনাকে এবং চট্টগ্রামের মানুষের যেন কল্যাণ হয়, যাদের সুফলটা যেন পায় আপনার নেতৃত্বে, এবং এটা আমি চাচ্ছি। আমার তো আসলে আওয়ামী লীগ আমলে ভাই, আওয়ামী লীগ আমলে জি আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন ভালো কাজ করার জন্য, এবং এটা আমি বলবো ইটস এ অপরচুনিটি। এবং আমি আসলে এই যে আপনাকে বলছিস এই যে জলাবদ্ধতার এই প্রবলেমটা কত বছর ধরে, কেন এই যে বদ্দারহাটে বিরাট একটা মার্কেট নালার উপর করে রেখেছে মহিউদ্দিন চৌধুরী, তো এটা তো আমি ভেঙে দিয়েছি। এটা অন্য কোনো মেয়র হলে কখনো ভাঙতে পারতো না, কারণ এটা বিশাল একটা রেভিনিউ। আপনি ধরেন মুরাদপুর বদ্দারহাট যে পানিগুলো উঠছে না, অনলি ফর দ্যাট রিজন যে এই নালার এই মার্কেটটা ভেঙে দেওয়ার কারণে ওই পানিগুলো সরাসরি এখন চাকতা খালে চলে যাচ্ছে। এবং আপনি দেখেন আগে যে বিভিন্ন স্লোগান দিত মুরাদপুর সিঙ্গাপুর বলে, তা এখন তো আলটিমেটলি এই স্লোগানটা নেই, এবং এটা একটা বিশাল ইম্প্যাক্ট আমাদের চট্টগ্রামবাসীর জন্য। এবং আরেকটা কাজ আমি করেছি, আপনি দেখেন এই যে আমাদের যে বিপ্লব উদ্যান আছে, বিপ্লব উদ্যানে আপনি এক সময় আওয়ামী লীগের এরা বিপ্লব উদ্যানের সিটিটাকে ধ্বংস করে দিয়েছিল, তারা এখানে একটা মাঠের মধ্যে মার্কেট করছিল, আমি গিয়ে যেমন একজন দর্শক লিখেছেন যে আল্লাহর ওয়াস্তে বিপ্লব উদ্যান বাণিজ্য মুক্ত করে সবুজায়নের আওতায় আনুন, একদম বাণিজ্য মুক্ত করা হয়েছে, অনুসরণ করতে যাবেন না। হ্যাঁ, এখানে বাণিজ্য মুক্ত করা হয়েছে, এবং পুরা মাঠটাকে একটা শিশু পার্ক, আপনার একটা গ্রিন পার্ক করা হচ্ছে। এবং একটা জিনিস আমরা করছি সেখানে, যেহেতু এটা বিপ্লব উদ্যান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এখানে একটা স্মৃতি আছে, আই রিভোল্ট বলে 25শে মার্চের কালো রাত্রিতে উনি মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। আমরা এই পার্কটার ঠিক পিছনে একটা জাতীয় পতাকা একটা আপনার ডিজিটালাইজড করে আই রিভোল্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া, কোনো এখানে মূর্তি থাকবে না, শুধু ওনার নামটা সেখানে থাকবে, ওনার স্লোগানটা সেখানে থাকবে। কারণ আমি মনে করি এই যে মুক্তিযুদ্ধের এই কথাগুলো, 25শে মার্চের এই কথাগুলো নতুন প্রজন্মকে জানানোর আমাদের অধিকার আছে, এবং নতুন প্রজন্ম সেটা জানুক, সেটা আমরা চাই। শুধু এটা না, ইভেন বৌদ্ধভূমিতে যে আপনার কুলসিতে, সেখানেও কিন্তু কোনো কিছু লেখা হয়নি, সেগুলো আমরা লিখছি। আমি চাই যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা কিন্তু থাকুক, যেটা আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে। এবং আলটিমেটলি আমাদের যে শহীদ জিয়ার, যেটা আপনি জানেন যে যেখান থেকে মুক্তিযুদ্ধ উনি ঘোষণা করেছিলেন আপনার এই যে কালুরঘাট থেকে, সেটাও আমরা সংরক্ষণ করছি। আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে লিখেছি যে ভাই এই পার্কটা আমাকে দিয়ে দেন, আমি এখানে এই মুক্তিযুদ্ধের যে স্লোগানটা, যে প্রোক্লেমেশনটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, সেটা আমরা করতে চাই। এবং আপনাকে আমি বলতে চাই যে এই ক্ষেত্রে লাস্ট যেদিন আমাদের প্রধান উপদেষ্টা
ডক্টর ইউনূস সাহেব এসেছেন, উনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে এই প্রক্লেমেশন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, এটা যাতে সুন্দরভাবে লেখা হয় এবং সেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যেহেতু এটা অনেক ক্ষেত্রে পারছে না, সেটা সিটি কর্পোরেশনকে হ্যান্ড ওভার করার জন্য বলা হয়েছে, সেদিন উনি বলে দিয়েছে। জি, কাজে আমরা আশাবাদী যে আজকে যে মাননীয় মুক্তিযুদ্ধের প্রধান উপদেষ্টার জেলা হ্যাঁ, হিসেবে, জি চট্টগ্রামের মেয়র হিসেবে আপনার দায়িত্ব অনেক বেশি। আপনার উপর দায়ও অনেক বেশি। কারণ আপনার ব্যর্থতা ডক্টর ইউনূসের ঘাড়ে যেয়ে বর্তাবে আল্টিমেটলি, আপনি যদি ব্যর্থ ইনশাআল্লাহ হন। আপনাদের দোয়ায় সেই আপনি মনে জায়গাটায় করেন সেই আজকে জায়গাটায় সাদাত ভাই, আমি আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগ আমলে যারা সুবিধা নিয়েছে, আওয়ামী লীগ আমলে যারা একের পর এক প্রমোশন নিয়েছে, লুটপাটে অংশ নিয়েছিল, সেই গ্রুপ যেন আপনার আশেপাশে আপনাকে ঘিরে না ধরে, এটা সেই এটা হবে না, সতর্কতার এটা অংশ আলটিমেটলি হিসেবেই আমি একটার কথাগুলো পর একটা বলা। অ্যাকশনে যাচ্ছি। জি, আমি অ্যাকশনে যাচ্ছি, আপনি দেখেছেন অলরেডি একটা অ্যাকশন আমি ডিউ দিয়েছি একজনের ব্যাপারে, যদিও জনপ্রশাসন এখনো এক্সিকিউট করেনি। আমি জনপ্রশাসনকে রিকোয়েস্ট করব অনতি বিলম্বে এটা এক্সিকিউট করার জন্য, এবং আর আর যারা দুর্নীতিবাজ আছে তাদের বিরুদ্ধে আমি অ্যাকশনে যাচ্ছি। এটা জি, ইনশাআল্লাহ আমি আপনি চিন্তা আমি করবেন তো না। অন্য অন্য আপনি একটা শুনতে প্রশ্ন পাবেন, চাই। আপনারা শুনতে পাবেন, দুর্নীতিবাজের জায়গা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে হবে না। আমি আপনার মাধ্যমে এই তো বার্তা আমি দিতে চাই যে জি, দুর্নীতিবাজের কোন জায়গা চট্টগ্রাম সিটি কর্পোরেশন হবে না ইনশাল্লাহ। এবং এবং আমরা যারাই আমরা করেছে তাদের ব্যাপারে আমাদের যে শ্বেতপত্র পাওয়ার পরে, শ্বেতপত্র যেটা হচ্ছে সেটা রিপোর্ট পাওয়ার পরে স্ব অ্যাকশন সেখানে আপনি দেখতে পাবেন। শুধু দুর্নীতিবাজ নয়, এবং এখানে আওয়ামী লীগকেও আপনাকে ইনক্লুড করতে হবে। আওয়ামী হ্যাঁ, লীগও আওয়ামী লীগ যেন তো অবশ্যই, যারা না হয়। দুর্নীতিবাজ যেমন করে আওয়ামী লীগের এরাই যেমন করেছে। গত জি, জি। 15 বছরও তো আওয়ামী লীগই ছিল, কিন্তু বিএনপি তো অন্য কেউ ছিল না, এরাই তো ছিল, এবং এরাই তো প্রমোশন পেয়েছে সব জায়গায়। এবং এটাই আমি দেখছি, খতিয়ে এবং দেখছি, এবং আমি চাই চট্টগ্রামে যে কিন্তু দুর্নীতি দমন কমিশন পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের একটা কোয়ারি করুক, এবং ওই কোয়ারি করলে পরে আমারও জন্য সুবিধা হয় যে আমি তাদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশনে যেতে পারবো। এবং যে আমার দরজা ভাই সমস্ত ধরেন, সমস্ত জি, সমস্ত ইনস্টিটিউশনের জন্য যারা দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এইসবের ব্যাপারে যারা কাজ করছে বাংলাদেশ গভর্নমেন্টের, আমার সিটি কর্পোরেশনের দরজা তাদের জন্য খোলা থাকবে সবসময়। ভাই আপনি যদি সবকিছুতে দুদকের উপর ডিপেন্ড করেন, দুদকে এখনো আওয়ামী লীগের লোকজন ঠাসা। তারা দীর্ঘায়িত করতে পারে, অনেকভাবেই ঘোরাতে পারে। আপনি আপনার বিবেচনায় যেটি সঠিক মনে করেন সিদ্ধান্ত নেবেন, এবং আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব চট্টগ্রামবাসীর স্বার্থে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে চট্টগ্রামে ধরেন নওফেল এই মানুষের জ্বালায় শেষ করছে কিন্তু লুটপাট দুর্নীতি। প্রথম কথা হচ্ছে সে কিভাবে পালায়ে গেল, পালানোর ব্যাপারে কিন্তু বিএনপি নেতারা তাকে সহযোগিতা করছে, এরকম একটা বিষয় আছে। এক, দুই নাম্বার হচ্ছে এই যে তার বাড়ি যে চশমা পাহাড়, তার বাড়ির পেছনে সরকারি খালের জায়গা সে এখনো দখল করে রাখছে। সেটার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ কেন নেন নাই? নাকি নাকি ভিতরে ভিতরে আপনারা আহ, মানে সহানুভূতিশীল কোনো যোগাযোগ, মানে কিভাবে পালাইলো, এখনো তার দখলে কিভাবে সরকারি আপনার এই যে খাল এগুলো বহাল থাকে, খালের জায়গা, রাস্তার জায়গা এগুলো কিভাবে দখলে থাকে তার? সাদ ভাই শুনতে পাচ্ছেন? সাদাত ভাই আবার বোধহয় লাইনে বোধহয় সমস্যা হচ্ছে। জনাব সাদাত হোসেন, আমার মনে হয় যে আপনি আবার ক্লিন করেন। জি, দর্শক উনি আসলে মোবাইল ফোন থেকে যোগ দিয়েছেন, যার ফলে ওনার যখনই কল ঢুকে তখনই ওনার ইন্টারনেটে এক ধরনের ইন্টারাপশন হচ্ছে, যার কারণে বারবার একটু সমস্যা হচ্ছে। আমি দুঃখিত এই অসুবিধার জন্য। আহ, আহ, ডাক্তার সাদাত হোসেন তিনি ইতিবাচক মানুষ, তিনি ইতিবাচক ভাবেই সবকিছু দেখবেন, এটি আমরা প্রত্যাশা করি। আমরা এই প্রশ্নটার উত্তর নিয়ে দর্শকদের কিছু কমেন্টস যাব। দর্শকদের কিছু প্রশ্ন ওনার সামনে, বা প্রশ্ন মানে কি, দৃষ্টি আকর্ষণ বিষয়টা তুলে ধরতে চাই। আমরা অপেক্ষা করছি মেয়র মহোদয়ের জন্য, তিনি আশা করি তিনি এখনই যোগ দেবেন।
আমি অপেক্ষা করছি ওনার জন্য। যেমন জনাব আব্দুল্লাহ তিনি বলেছেন চট্টগ্রাম শহরে আরো বাস সার্ভিস রাখতে হবে, শহর এলাকায় বাসের পরিমাণ আরো বৃদ্ধি করতে হবে। জনাব এস এ কে পারভেজ তিনি বলছেন যে হোয়েন সিটি গভর্নমেন্ট ডিক্লার্ড, এটা তো আসলে উনি জানেন না, এটা সরকার কখন সিদ্ধান্ত নেয় ঘোষণা করে, সরকারের উপরে বিষয় আছে। কর্ণফুলী নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চেয়েছেন। পাশাপাশি একজন বলছেন যে আওয়ামী লীগের লোকজন ফোন দিচ্ছে যাতে আপনি কথা বলতে না পারেন। শারদ ভাই, জি আমাদের জি জি শুনতে পাচ্ছি। আপনার ক্যামেরা না, একজন দর্শক লিখেছেন কমেন্টসে যে আওয়ামী লীগের লোকজন বারবার ফোন দিচ্ছে যেন আপনি কথা বলতে না পারেন ঠিক মতো। আচ্ছা, এখন বল নফেলের ব্যাপারটা। আচ্ছা, নফেলের বিষয়টা, হ্যাঁ, নফেলের মানে ধরেন যে চশমাহিলের যে বাড়ি, তার পেছনে কিন্তু যে খালের জায়গা, রাস্তার জায়গা সরকারি এগুলো দখল করে রাখছে সে বহু বছর ধরে। তো সেসব ব্যাপারে আপনারা এখনো কোনো পদক্ষেপ কেন নেন নাই? না, এটা ঠিক না পদক্ষেপ। আমি রিসেন্টলি, আপনি জানেন যে এখানে একটা স্কুল আছে, আহমেদ হোসেন স্কুল অ্যান্ড স্কুল, সেখানে আমরা গিয়েছিলাম। গিয়ে সেখানে যে অবৈধ যে বস্তিগুলো তারা দখল করে রেখেছে, সেখানে এটা একটা রেলের জায়গা, আমাদের আসলে জায়গা না, এটা রেলের জায়গা, রেলের একটা সম্পত্তি তারা দখল করে রেখেছে। তা আমি রেল সচিব এবং রেলের যে উপদেষ্টা আছেন, সেগুলো আমরা তাদেরকে উপস্থাপনা করেছি যে অনতি বিলম্বে তারা যাতে, এবং রেলের যিনি এখানে জিএম আছেন তাকেও আমরা চিঠি লিখেছি যে এই স্কুলে, যেহেতু স্কুলটা আমাদের সিটি কর্পোরেশনের, তার সামনে কমপ্লিট মইদিন চৌধুরীর যে গ্রুপটা আছে তারা সেটা ভাড়া দিয়েছে, এবং সেটা তারা যাতে উচ্ছেদ করে, সেটা যেহেতু রেলের জায়গা, আমরা সেটা সিটি কর্পোরেশন আমরা তাদেরকে চিঠি দিয়েছি উচ্ছেদ করার জন্য। কাজে এগুলো আমি প্রক্রিয়ার মধ্যে তাদেরকে, বাট এটা হচ্ছে কি আমাদের আসলে রেলের যে সমস্যা, সেটা কিন্তু তারা অনেক জায়গায় তাদের জমিগুলো তারা দখল করতে পারছে না। ইভেন আপনি জানেন যে আমি কিছু ওয়াকওয়ে করার জন্য কিছু দিঘিকে, বিশেষ করে ঢেবার পাড়, আপনি জানেন আগ্রাবাদ, যেটা রেলের জায়গা, আমি অনেক চেষ্টা করছি সেখানে একটা দৃষ্টিনন্দন ওয়াকওয়ে করার জন্য, এবং সেটা তারপর আপনার ধরেন বেলোয়ার দিঘি, যেগুলো রেলের সম্পত্তি, কিন্তু তারা সেগুলো পাচ্ছে না। আমি বারবার তাদেরকে বলছি যে তাদেরকে উচ্ছেদ করার জন্য। কাজে যেহেতু আমাদের সম্পত্তি না, আমরা সরাসরি আমাদের ম্যাজিস্ট্রেট দিয়ে সেটা উচ্ছেদ করতে পারি না, যেহেতু রেলের সম্পত্তি। তো এই জায়গায় আসলে আমি আপনাকে যে কথাটা বলছি, সিটি গভর্নমেন্টের বেশি দরকার। কারণ আসলে নগর সরকার ছাড়া আপনি সিটি মেয়র হিসেবে একটা একটা শহরের যে প্রধান, সেটা যদি পাওয়ার এক্সারসাইজ করতে হয়, তাহলে আপনি কিন্তু নগর সরকার প্রধান হতে হবে। আদারওয়াইজ কিন্তু যেহেতু ইচ এন্ড এভরি ক্ষেত্রে আপনার ধরেন যেহেতু ইচ মিনিস্ট্রি রয়েছে, কাজে ওই তারা মিনিস্ট্রির অর্ডার ছাড়া এক বিন্দু তারা কিন্তু কাজ করেন। আমি যেটা দেখেছি, আমি এই 8 মাসে যেটা দেখেছি, কাজে বন্দরের যেহেতু একটা দায়িত্ব আছে, বন্দরের একটা মন্ত্রণালয় আছে, রেলওয়ের একটা মন্ত্রণালয় আছে, আপনার ধরেন পূর্ত মন্ত্রণালয় সিডিএর আছে, আপনার ধরেন পানি উন্নয়ন বোর্ডের একটা মন্ত্রণালয় আছে, কাজে এখানে জেলা প্রশাসনের একটা মন্ত্রণালয় আছে। কাজে ওভারঅল সব মিলিয়ে আমি যেটা দেখছি, সিটি গভর্নমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কনক ভাই আপনাকে বলবো এই ব্যাপারে আপনারা একটা সোচ্চার হন, যে বাংলাদেশের আসলে প্রতিটা শহরকে যদি আপনি পরিকল্পিত শহর করতে চান, কারণ দিন শেষে আপনি তো এটাই চাইবেন যে আপনার শহরটা পরিকল্পিত হোক, সুন্দর হোক, এবং একটা চমৎকার মডেল সিটি হোক, এবং সেখানে জনগণ সব ধরনের ফ্যাসিলিটিস পায়। কাজে সেখানে সিটি মেয়রকে যদি প্রধান করা না হয়, এবং সমস্ত সেবা প্রদানকারী সংস্থা যদি দে উইল নট ওয়ার্ক আন্ডার ওয়ান আমব্রেলা লাইক সিটি কর্পোরেশন, তাহলে পরে আপনি পরিকল্পিত উন্নয়নটা কখনো পাবেন না, যেটা আমি এখন ফিল করছি। এটা আসলে পলিটিক্যাল গভর্নমেন্টের সময় না। আমি এবার আপনাকে একটা কথা বলছি, যখন এলজিআরডির যে সংস্কারের কথা এসেছে, রিফরমেশন, আমার কাছে তোফাইল আহমেদ সাহেব এসেছেন, আমি ওনাকে কিন্তু স্পষ্ট বলে দিয়েছি যে এটা সিটি গভর্নমেন্ট করতে হবে, এবং আপনারা জানেন হয়তোবা এবার উনি সেটা, আমি আমাকে বললেন, সেটা উনি সাজেস্ট করেছেন যে এই যে সংস্কারের ক্ষেত্রে। তবে আরেকটি জিনিস, ওনারা যেটা প্রস্তাব দিচ্ছে এটা কিন্তু কখনো মানা যাবে না। সেটা নির্বাচনে ওনারা যেটা বলছে যে 41টি ওয়ার্ডে, আমাদের এখানে যেটা 41 ওয়ার্ড,
41 ওয়ার্ডে 41 জন কাউন্সিলর থাকবে এবং সেখানে কাউন্সিলররা মেয়র যিনি হবেন তিনি কাউন্সিলর ইলেকশন করবেন, সেখানে বাকি 41 জন ওনাকে ভোট দিয়ে। এটা হলে হবে কি, আমাদের দেশে যে পরিমাণ দুর্নীতি এবং অতীতে আমরা দেখেছি সামান্য মোবাইল টেলিফোনে প্যানেল মেয়র হয়ে গেছে। আপনার ধরেন 40 জনকে অথবা 30 জনকে 30টা আইফোন কিনে দিয়েছে, সেখানে তাকে প্যানেল মেয়র নিয়োগ করে। কাজে এই ক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসটা যেটা এখন যে সংস্কার হচ্ছে এলজিআরডি সংস্কার এবং মেয়র নির্বাচনের ক্ষেত্রে, আমার মনে হয় এটা কখনো উচিত নয়। এটা যখনই কোনো মেয়র হবে তাকে 41 ওয়ার্ডের জনগণের ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে হবে। এটা এখানে আমরা এই অন্তর্বর্তী সরকারের অনেকের কিছু অদ্ভুত অদ্ভুত প্রস্তাব শুনতেছি। এগুলো কিন্তু কখনো মানা যাবে না, এগুলো কখনো একসেপ্টেবল হবে না, জনগণই মানবে না। এবং আচ্ছা, নফেল কিভাবে পালাইলো? আপনারা থাকতে নফেল কিভাবে পালাইলো? না, এটা আমি বলি, নফেল ইনফ্যাক্ট চিটাগং এ ছিল না ওই সময়, সে তো ঢাকাতেই ছিল, আপনি জানেন। সে কিন্তু যখন যেদিন এই যে সরকার ইয়া হচ্ছিল সেদিন কিন্তু সে ঢাকাতে ছিল। ঢাকা থেকে 3 অগস্ট সে অর্ডার করছে যে আমাদের বাড়িগুলো অ্যাটাক করার জন্য। তার বাড়ি থেকে কিন্তু আমাদের লোকজন মবগুলো এসে আমাদের বাড়িতে অ্যাটাক করেছে, সমস্ত ইয়াগুলো, এবং তারই ইনস্ট্রাকশনে কিন্তু হয়েছে। আমার ঢাকাতেই ছিল এবং আপনি জানেন ঢাকাতে কোথায় ছিল এটা আপনিও ভালো করে জানেন। এবং কে কি করেছে না করেছে, কারা কি করেছে, সেটা আমার মনে হয় আমার চাইতে আপনারা ভালো করে জানেন, কোত্থেকে কোথায় কি হয়েছে এবং কারা সেটা পালানোর জন্য সাহায্য করেছে। আপনারা ভালো করে জানেন। চট্টগ্রামের নেতাদের ব্যর্থতা যে তার মতো একটা দুর্নীতি বা চট্টগ্রাম থেকে কিন্তু পালাই নাই, সে কিন্তু আপনারা যেখানেই হোক যেভাবেই হোক, চট্টগ্রাম থেকে কিন্তু আমরা কাউকে, চট্টগ্রামে আমাদের চোখের সামনে যে পড়েছে তার বিরুদ্ধে আমরা ইয়াতে গেছি, কিন্তু সব ম্যাক্সিমাম ঢাকা থেকে তারা হয়েছে। এবং ঢাকা থেকে কে কিভাবে পালিয়েছে, কে কোথায় লুকিয়েছিল, আমার মনে হয় এটা আপনারা খুব ভালো জানবেন। মাহফুজ ভাই, আমরা দর্শকদের কয়েকটা প্রশ্ন দিতে চাই, জাস্ট বিষয়গুলো আপনার সামনে আনতে চাই। একটা হচ্ছে, একজন বলেছেন মোজ্জাক টেক নিয়ে কোনো পরিবর্তন আছে কিনা। প্রচুর মানুষ বলছেন যে চট্টগ্রামের নগর সরকার চাই। একজন লিখছেন, জনাব নেওয়াজ ইলিয়াস লিখছেন, মুরাদপুর থেকে অক্সিজেন রাস্তাটা মেয়র সাদাত হোসেন ভাইকে সশরীরে দেখার আহ্বান করছি। একজন প্রশ্ন করছেন, প্রচুর প্রশ্ন আছে ইয়ে নিয়ে। একজন বলছেন যে চট্টগ্রাম বন্দরকে চাঁদাবাজ এবং মাফিয়া মুক্ত করার জন্য মেয়র মহোদয়ের ভূমিকা কি? জাস্ট এগুলো আপনাকে জাস্ট আপনার নলেজে দিয়ে দেওয়া। না, এটা ঠিক আছে। ওই যে রাস্তার যেটা কথা বলছিলাম, আমাদের এই 6টা রাস্তার কথা যেটা আমি একটু আগে বলছিলাম, যেগুলো আমি প্রায়োরিটি বেসিস চেয়েছিলাম, যেটা আসলে আমাদের এই যে প্রশাসনিক জটিলতা, যেটা আমি বারবার বলছি, যে যার কারণে এখন আমি অ্যাকশনে যেতে হচ্ছে। এবং আলটিমেটলি আমার যে 10টা যে টেন্ডার আছে, সেটাও কিন্তু যেটা একটু আগে বলেছে, সে রাস্তাটাও কিন্তু সেখানে আছে। জি, যেমন আমি প্রায়োরিটি বেসিস ওই 10টা রাস্তা দিয়েছি, যে রাস্তাগুলো সুয়ারেজ লাইন বসানো হালিশহর এলাকায় সমস্ত রাস্তা কেটে ফেলে চলে যায়। এক্স্যাক্টলি, এটা একটা ওই যে যেটা নগর সরকার না থাকার কারণে ধরেন আমরা রাস্তা করে দিয়েছি, সেখানে ওয়াসার জায়গা প্রজেক্ট দিয়ে ভালো ভালো রাস্তাগুলো কেটে ফেলছে। তো এই প্রবলেমগুলো হচ্ছে ডিউ টু নগর সরকার না থাকার কারণে। এটা আসলে ভেরি ইম্পর্টেন্ট। যেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি জানি না আপনি কিভাবে নেবেন। একজন বলছেন যে সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তারা বেশিরভাগই ঘুষ ছাড়া কোনো কাজ করে না, আপনি বিষয়টি দেখবেন। এটা অবশ্য আমার মনে হয় এটা উনি যেটা বলেছেন এটা একদম একটা ইমেচুর কথা বলেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন একমাত্র সিটি কর্পোরেশন বাংলাদেশের যেখানে 100টি শিক্ষা প্রতিষ্ঠান আমরা চালাই, এবং আপনি জানেন যে মাসে আমাকে 6 কোটি টাকা ভর্তুকি দিতে হয় এই চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা ক্ষেত্রে। সেখানে আপনি অবাক হবেন কনক ভাই, 14-15 হাজার টাকা বেতন দিয়ে অনেকে চাকরি করছে এই অবস্থায়। কাজে আমি আসলে এই শিক্ষকদের অনেক ব্যাপারে আমি আসলে দেখি যে তারা খুব কষ্ট করে সেখানে। শিক্ষকের কথা বলা হচ্ছে না তো, বলা হচ্ছে সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা। শিক্ষা কর্মকর্তা এখন যিনি আছেন, আমি আপনাকে বলি, প্রধান শিক্ষা কর্মকর্তা, সে অসম্ভব একজন ভালো লোক, এবং তাকে আমি দেখেছি, এবং এই ধরনের কোনো ধরনের তার বিরুদ্ধে কোনো জানাচ্ছি, বাংলাদেশে প্রথম যে প্রধান শিক্ষা কর্মকর্তা দিয়ে যিনি এখন জয়েন করেছেন, এটা রিসেন্টলি জয়েন করেছেন, মাত্র 1 মাস হয়েছে, তাকে দিয়ে আমি চাইল্ড হেলথ কার্ড আমি চালু করেছি, যেটা আমি মনে করি যে এই বাচ্চারা
এই দেশকে একদিন ঠিক করবে। আমরা ময়লা কোথায় ফেলবো, কিভাবে ফেলবো, এই শহরটাকে কিভাবে সুন্দর রাখবো, ওই বাচ্চাদের থেকে আমি সেটা শুরু করছি। এবং এই জন্য আমি বাংলাদেশে প্রথম চাইল্ড হেলথ কার্ড ইন্ট্রোডিউস করেছি এবং এই প্রধান শিক্ষা কর্মকর্তা আমার সাদত সাথে ভাই, কাজ করছে। এবং সাদত আমি ভাই, মনে করি এটা একটা যুগান্তকারী পদক্ষেপ আমি ইন্ট্রোডিউস করছি, যেটার মাধ্যমে এটা আমি একটা উদাহরণ সৃষ্টি করতে পারবো। পাশাপাশি আমি নাগরিক কার্ডও প্রত্যেকটা ওয়ার্ডে দিচ্ছি, যেখানে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কম মূল্য পাবে, পাশাপাশি বিধবা ভাতা সেখানে পাবে, সেখানে বয়স্ক ভাতা পাবে। এই কাজগুলো কিন্তু আমি বিভিন্ন প্রায় চট্টগ্রাম মহানগরে 4 লক্ষ কার্ড আমি সেগুলো দিচ্ছি। এবং আরেকটি জিনিস আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা জেরিয়াট্রিক যে সমস্যাগুলো আছে, ওল্ড এজ হোম, সেই ধরনের একটা প্রতিষ্ঠান আমরা করতে যাচ্ছি। এবং এটার মাধ্যমে আমরা যারা আছে, যারা ওল্ডরা আছে, তারা যাতে সেখানে আশ্রয় পায় এবং তারা যাতে সেখানে। একজন দর্শকের প্রশ্ন আছে, তিনি বলছেন যে ভাই এই প্রশ্নটা করেন, বিএনপির লোক যেন আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথি না দেখায়, আওয়ামী লীগ অমানুষ, এদের প্রতি কোনো মায়া দেখানো উচিত হবে না। আপনারা বোধহয় একটু মায়াটা দেখাচ্ছেন তাদেরকে, তারা আপনাদের আসলে আমি কোন ক্ষেত্রে বলেছি এটা জানি না, তবে এখন আসলে আওয়ামী লীগ তো দেশেই নেই, আওয়ামী লীগের কোনো নেই। তবে আওয়ামী লীগের কিছু কর্মকর্তা বিভিন্ন জায়গায় আছে হয়তো, কিন্তু আওয়ামী লীগের যারা রাজনীতিবিদ তারা কিন্তু আমার চোখে এখনো কাউকে পড়ে নাই চট্টগ্রাম শহরে। ইভেন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট যারা আছে তারা ওই যে গোপনে মিছিল করে, যেটা আপনি দেখেছেন যে সকাল ভোর 6টায় কোন এক জায়গায় মিছিল করে 10-15-20 জন, তারপর তারা উদয় হয়ে যায়। এই ধরনের একজন সাইফুল আমিন তিনি আশাবাদী যে আপনি আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে থাকবেন এবং আপনি কিক আউট করবেন আওয়ামী লেসপেন্সারদেরকে। পাশাপাশি প্রচুর আপনার তো ভক্ত অনেক রে ভাই দেখি এখানে, আপনার তো প্রচুর ভক্ত দেখি। একজন বলছেন যে মেয়র মহোদয় স্যার ইমেল চেক করেন বলে মনে হয় না, জলাবদ্ধতার আবেদন, আমার অনেক ইমেল এখনো নীরবে কাঁদছে। SAK পারভেজ, নিশ্চয়ই আপনার টিমকে আপনি বলবেন এই বিষয়গুলো লক্ষ্য রাখতে। সেক্ষেত্রে আমি একটা আপনার মাধ্যমে বলতে চাই, আমি আসলে প্রথমবার এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জনতার আদালত নামে একটি প্রোগ্রাম করি, যেটা আপনি 2 মাস পর পর ওপেন আমি বসি কোনো এক জায়গায়। সেটা গতবার যেমন থিয়েটার ইনস্টিটিউশনে সেটা করেছি, তার আগে আমার কর্পোরেশন আমি করেছি। কাজে আমি 2 মাস পর পর জনতার আদালতে আমি যাই এবং তাদের প্রশ্নগুলি শুনি এবং তাদের কোনো সমস্যা আছে কিনা শুনি। আর প্রতি 7 দিন পর পর আমি সাংবাদিকদের সাথে মত বিনিময় করি, তারা আমাকে কোনো সাজেশন দিচ্ছে কিনা, তারা কোনো কথা বলছেন, তারা কোনো জায়গায় গাফিলতি পাচ্ছে কিনা, সে ব্যাপারে তাদের কথাগুলো আমি শুনি। আমি যতদূর পারি যে জনগণের সাথে কথা বলতে চাই, সাংবাদিকদের সাথে কথা বলতে চাই। এবং আমার সিটি কর্পোরেশনে সাংবাদিক থেকে শুরু করে সবাই কিন্তু আসতে পারে, তারা কথা বলতে পারে, তারা কখনো ওই ধরনের ইনসিকিউর ফিল করেনি। আমি যেখানে আমার সাথে যা দেখা করতে চাই, যে কোনো অফিসারের সাথে আমি তাদেরকে দেখা করার জন্য অ্যালাউ করি। তো সো দ্যাট এখানে এরকম না যে কোনো ধরনের কাউকে আমরা প্রেসারাইজ করছি, কাউকে আমরা। তবে সাদত ভাই আরো অনেক বিষয় আছে এবং আমি যে কোনো ধরনের সংবাদ তারা সংগ্রহ করতে পারে। জি সাদত ভাই, আমি আপনাকে যে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি মেয়র হওয়ার পরে বলেছিলেন যে মেয়রের অফিস কোনো দলীয় অফিস হবে না, এক্স্যাক্টলি।